রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে ঘরকন্নার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাঁড়ার ঘর, রান্নাঘর, ঠাকুর ঘরেই আষাঢ় দিনগুলি কাটিল। রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শোয়াইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়া বঞ্ঝির নিকট হইতে দূরেই থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা ইক্ষুদণ্ডের সমস্ত রস প্রায় নিঃশেষপূর্বক চর্বণ করিতে থাকে, তখন হতাশ্বাস লুব্ধ বালকের ক্ষোভ উত্তরোত্তর যেমন অসহ্য বাড়িয়া ওঠে, মহেন্দ্রের সেই দশা হইল। ঠিক তাহার চোখের সম্মুখেই নবযৌবনা নববধূর সমস্ত মিষ্ট রস যে কেবল ঘরকন্নার দ্বারা পিষ্ট হইতে থাকিবে, ইহা কি সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে গিয়া কহিল, কাকি, মা বউকে যেরূপ খাটাইয়া মারিতেছেন, আমি তো তাহা দেখিতে পারি না। অন্নপূর্ণা জানিতেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করিতেছেন, কিন্তু বলিলেন, কেন মহিন, বউকে ঘরের কাজ শেখানো হইতেছে, ভালোই হইতেছে। এখনকার মেয়েদের মতো নভেল পড়িয়া কার্পেট বুনিয়া বাবু হইয়া থাকা কি ভালো? মহেন্দ্র উত্তেজিত হইয়া বলিল, এখনকার মেয়ে এখনকার মেয়ের মতোই হইবে, তা ভালো হোক আর মন্দই হোক। আমার স্ত্রী যদি আমারই মতো নোভেল পড়িয়া রস গ্রহণ করিতে পারে, তবে তাহাতে পরিতাপ বা পরিহাসের বিষয় কিছুই দেখি না। অন্নপূর্ণার ঘরে পুত্রের কণ্ঠস্বর শুনিতে পাইয়া রাজলক্ষ্মী সব কর্ম ফেলিয়া চলিয়া আসিলেন। তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি তোমাদের কিসের পরামর্শ চলিতেছে? মহেন্দ্র উত্তেজিত ভাবেই বলিল, পরামর্শ কিছু নয় মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটিতে দিতে পারিব না। মা তাহার উদ্দীপ্ত জ্বালা দমন করিয়া অত্যন্ত তীক্ষ্ণ ধীর ভাবে কহিলেন, তাহাকে লইয়া কি করিতে হইবে? মহেন্দ্র কহিল, তাহাকে আমি লেখাপড়া শিখাইব। রাজলক্ষ্মী কিছু না কহিয়া দ্রুত পদে চলিয়া গেলেন ও মুহূর্ত পরে বধূর হাত ধরিয়া টানিয়া লইয়া মহেন্দ্রের সম্মুখে স্থাপিত করিয়া কহিলেন, এই লও, তোমার বধূকে তুমি লেখাপড়া শেখাও। এই বলিয়া অন্নপূর্ণার দিকে ফিরিয়া গলবস্ত্র জড়ো করে কহিলেন, মাপ করো মেজুগিন্নি, মাপ করো, তোমার বঞ্ঝির মর্যাদা আমি বুঝিতে পারি নাই। উহার কোমল হাতে আমি হলুদের দাগ লাগাইয়াছি, এখন তুমি উহাকে ধুইয়া মুছিয়া বিবি সাজাইয়া মহিনের হাতে দাও। উনি পায়ের উপর পা দিয়া লেখাপড়া শিখুন, দাসীবৃত্তি আমি করিব। এই বলিয়া রাজলক্ষ্মী নিজের ঘরের মধ্যে ঢুকিয়া সশব্দে অর্গল বন্ধ করিলেন। অন্নপূর্ণা ক্ষোভে মাটির উপর বসিয়া পড়িলেন। আশা এই আকস্মিক গৃহ বিপ্লবের কোনো তাৎপর্য না বুঝিয়া লজ্জায় ভয়ে দুঃখে বিবর্ণ হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগিয়া মনে মনে কহিল, আর নয়, নিজের স্ত্রীর ভার নিজের হাতে লইতেই হইবে, নহিলে অন্যায় হইবে। ইচ্ছার সহিত কর্তব্য বুদ্ধি মিলিত হইতেই হাওয়ার সঙ্গে আগুন লাগিয়া গেল। কোথায় গেল কালেজ, এক্সামিন, বন্ধুকৃত্য, সামাজিকতা? স্ত্রীর উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাহাকে লইয়া ঘরে ঢুকিল, কাজের প্রতি দৃকপাত বা লোকের প্রতি ভ্রুক্ষেপ মাত্র করিল না। অভিমানিনী রাজলক্ষ্মী মনে মনে কহিলেন, মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার দ্বারে হত্যা দিয়া পড়ে, তবু আমি তাকাইব না, দেখি সে তার মাকে বাদ দিয়া স্ত্রীকে লইয়া কেমন করিয়া কাটায়। দিন যায়, দ্বারের কাছে কোনো অনুতপ্তের পদশব্দ শোনা গেল না। রাজলক্ষ্মী স্থির করিলেন, ক্ষমা চাহিতে আসিলে ক্ষমা করিবেন, নহিলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেওয়া হইবে। ক্ষমার আবেদন আসিয়া পৌঁছিল না। তখন রাজলক্ষ্মী স্থির করিলেন, নিজেই তিনি গিয়া ক্ষমা করিয়া আসিবেন। ছেলে অভিমান করিয়া আছে বলিয়া কি মাও অভিমান করিয়া থাকিবে?
তেতলার ছাদের এক কোণে একটি ক্ষুদ্র গৃহে মহেন্দ্রের শয়ন এবং অধ্যয়নের স্থান। এই কয়দিন মা তাহার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘরদুয়ার পরিষ্কার করায় সম্পূর্ণ অবহেলা করিয়াছিলেন। কয়দিন মাতৃস্নেহের চিরাভ্যস্ত কর্তব্যগুলি পালন না করিয়া তাহার হৃদয় স্তন্যভারাতুর স্তনের ন্যায় অন্তরে অন্তরে ব্যথিত হইয়া উঠিয়াছিল। সেদিন দ্বীপ প্রহরে ভাবিলেন, মহেন্দ্র এতক্ষণে কালেজে গেছে, এই অবকাশে তাহার ঘর ঠিক করিয়া আসি। কালেজ হইতে ফিরিয়া আসিলেই সে অবিলম্বে বুঝিতে পারিবে তাহার ঘরে মাতৃহস্ত পড়িয়াছে। রাজলক্ষ্মী সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন। মহেন্দ্রের শয়নগৃহের একটা দ্বার খোলা ছিল। তাহার সম্মুখে আসিতেই যেন হঠাৎ কাঁটা বিঁধিল। চমকিয়া দাঁড়াইলেন। দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র নিদ্রিত এবং দ্বারের দিকে পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। মধ্যাহ্নের প্রখর আলোকে উন্মুক্ত দ্বারে দাম্পত্য লীলার এই অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় ধিক্কারে সংকুচিত হইয়া নিঃশব্দে নিচে নামিয়া আসিলেন। কিছুকাল অনাবৃষ্টিতে যে শস্যদল শুষ্ক পীতবর্ণ হইয়া আসে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্ব করে না। হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের উপবাস দৈন্য দূর করিয়া দেয়। দুর্বল নত ভাব ত্যাগ করিয়া শস্যক্ষেত্রের মধ্যে অসংকোচে অসংশয়ে আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে। আশার সেই রূপ হইল। যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল, সেখানে সে কখনো আত্মীয়তার দাবি করিতে পায় নাই। আজ পরের ঘরে আসিয়া সে যখন বিনা প্রার্থনায় এক নিকটতম সম্বন্ধ এবং নিঃসন্দিগ্ধ অধিকার প্রাপ্ত হইল, যখন সেই অযত্ন লালিতা অনাথার মস্তকে স্বামী স্বহস্তে লক্ষ্মীর মুকুট পরাইয়া দিলেন, তখন সে আপন গৌরব পদ গ্রহণ করিতে লেশমাত্র বিলম্ব করিল না। নববধূযোগ্য লজ্জা ভয় দূর করিয়া সৌভাগ্যবতী স্ত্রীর মহিমায় মুহূর্তের মধ্যেই স্বামীর পদপ্রান্তে অসংকোচে আপন সিংহাসন অধিকার করিল। রাজলক্ষ্মী সেদিন মধ্যাহ্নে সেই সিংহাসনে এই নূতন আগত পরের মেয়েকে এমন চিরাভ্যস্তবৎ স্পর্ধার সহিত বসিয়া থাকিতে দেখিয়া দুঃসহ বিস্ময় নিচে নামিয়া আসিলেন। নিজের চিত্তদাহে অন্নপূর্ণাকে দগ্ধ করিতে গেলেন। কহিলেন, ওগো দেখো গে, তোমার নবাবের পুত্রী নবাবের ঘর হইতে কি শিক্ষা লইয়া আসিয়াছেন। কর্তারা থাকিলে আজ। অন্নপূর্ণা কাতর হইয়া কহিলেন, দিদি, তোমার বউকে তুমি শিক্ষা দেবে, শাসন করিবে, আমাকে কেন বলিতেছ? রাজলক্ষ্মী ধনুষ্টঙ্কারের মতো বাজিয়া উঠিলেন। আমার বউ? তুমি মন্ত্রী থাকিতে সে আমাকে গ্রাহ্য করিবে? তখন অন্নপূর্ণা সশব্দ পদক্ষেপে দম্পতিকে সচকিত সচেতন করিয়া মহেন্দ্রের শয়ন গৃহে উপস্থিত হইলেন। আশাকে কহিলেন, তুই এমনি করিয়া আমার মাথা হেট করিবে পোড়ামুখী? লজ্জা নাই, শরম নাই, সময় নাই, অসময় নাই, বৃদ্ধা শাশুড়ির উপর সমস্ত ঘরকন্যা চাপাইয়া তুমি এখানে আরাম করিতেছ? আমার পোড়ার কপাল, আমি তোমাকে এই ঘরে আনিয়াছিলাম। বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল ঝরিয়া পড়িল। আশাও নতমুখে বস্ত্রাঞ্চল খুঁটিতে খুঁটিতে নিঃশব্দে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মহেন্দ্র কহিল, কাকি, তুমি বউকে কেন অন্যায় ভর্ৎসনা করিতেছ? আমি তো উহাকে ধরিয়া রাখিয়াছি। অন্নপূর্ণা কহিলেন, সে কি ভালো কাজ করিয়াছ? ও বালিকা, অনাথা, মার কাছ হইতে কোনোদিন কোনো শিক্ষা পায় নাই। ও ভালো মন্দর কি জানে? তুমি উহাকে কি শিক্ষা দিতেছ? মহেন্দ্র কহিল, এই দেখো, উহার জন্য স্লেট খাতা বই কিনিয়া আনিয়াছি। আমি বউকে লেখাপড়া শিখাইব। তা লোকে নিন্দাই করুক আর তোমরা রাগই করো। অন্নপূর্ণা কহিলেন,
তাই কি সমস্ত দিনই শিখাইতে হইবে? সন্ধ্যার পর 1-8 ঘন্টা পড়িলেই তো ঢের হয়। মহেন্দ্র কহিল, অত সহজ নয় কাকি, পড়াশোনায় একটু সময়ের দরকার হয়। অন্নপূর্ণা বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। আশাও ধীরে ধীরে তাহার অনুসরণের উপক্রম করিল। মহেন্দ্র দ্বার রোধ করিয়া দাঁড়াইল। আশার করুণ সজল নেত্রের কাতর অনুনয় মানিল না। কহিল, রোসো, ঘুমাইয়া সময় নষ্ট করিয়াছি, সেটা পোষাইয়া লইতে হইবে। এমন গম্ভীর প্রকৃতির শ্রদ্ধেয় মূর থাকিতেও পারেন, যিনি মনে করিবেন মহেন্দ্র নিদ্রাবেশে পড়াইবার সময় নষ্ট করিয়াছে। বিশেষরূপে তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে মহেন্দ্রের তত্ত্বাবধানে অধ্যাপন কার্য যে রূপে নির্বাহ হয়, কোনো স্কুলের ইন্সপেক্টর তাহার অনুমোদন করিবেন না। আশা তাহার স্বামীকে বিশ্বাস করিয়াছিল, সেই বস্তুতই মনে করিয়াছিল লেখাপড়া শেখা তাহার পক্ষে নানা কারণে সহজ নহে বটে, কিন্তু স্বামীর আদেশবশত নিতান্তই কর্তব্য। এই জন্য সে প্রাণপণে অশান্ত বিক্ষিপ্ত মনকে সংযত করিয়া আনিত। শয়ন গৃহের মেঝের উপর ঢালা বিছানার এক পার্শ্বে অত্যন্ত গম্ভীর হইয়া বসিত এবং পুঁথিপত্রের দিকে একেবারে ঝুঁকিয়া পড়িয়া মাথা দুলাইয়া মুখস্থ করিতে আরম্ভ করিত। শয়ন গৃহের অপর প্রান্তে ছোট টেবিলের উপর ডাক্তারি বই খুলিয়া মাস্টার মশাই চৌকিতে বসিয়া আছেন। মাঝে মাঝে কটাক্ষপাতে ছাত্রীর মনোযোগ লক্ষ্য করিয়া দেখিতেছেন। দেখিতে দেখিতে হঠাৎ ডাক্তারি বই বন্ধ করিয়া মহেন্দ্র আশার ডাক নাম ধরিয়া ডাকিল, চুনি। চকিত আশা মুখ তুলিয়া চাহিল। মহেন্দ্র কহিল, বইটা আনো দেখি, দেখি কোনখানটা পড়িতেছ। আশার ভয় উপস্থিত হইল, পাছে মহেন্দ্র পরীক্ষা করে। পরীক্ষায় উত্তীর্ণ হইবার আশা অল্পই ছিল, কারণ চারুপাঠের চারুত্ব প্রলোভনে তাহার অবাধ্য মন কিছুতেই বশ মানে না। বাল্মীক সম্বন্ধে সে যতই জ্ঞান লাভের চেষ্টা করে, অক্ষরগুলো ততই তাহার দৃষ্টিপথের উপর দিয়া কালো পিপিলিকার মতো সার বাঁধিয়া চলিয়া যায়। পরীক্ষকের ডাক শুনিয়া অপরাধীর মতো আশা ভয় ভয় বইখানি লইয়া মহেন্দ্রের চৌকির পাশে আসিয়া উপস্থিত হয়। মহেন্দ্র এক হাতে কটি দেশে বেষ্টনপূর্বক তাহাকে দৃঢ় রূপে বন্দী করিয়া অপর হাতে বই ধরিয়া কহে, আজ কতটা পড়িলে দেখি। আশা যতগুলো লাইনে চোখ বুলাইয়াছিল দেখাইয়া দেয়। মহেন্দ্র ক্ষুণ্ণস্বরে বলে, এতটা পড়িতে পারিয়াছ? আমি কতটা পড়িয়াছি দেখিবে? বলিয়া তাহার ডাক্তারি বইয়ের কোনো একটা অধ্যায়ের শিরোনামটুকু মাত্র দেখাইয়া দেয়। আশা বিস্ময়ে চোখ দুটো ডাগর করিয়া বলে, তবে এতক্ষণ কি করিতেছিলে? মহেন্দ্র তাহার চিবুক ধরিয়া বলে, আমি একজনের কথা ভাবিতেছিলাম। সেই নিষ্ঠুর তখন চারুপাঠে উইপোকার অত্যন্ত মনোহর বিবরণ লইয়া ভুলিয়াছিল। আশা এই অমূলক অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারিত, কিন্তু হায়, কেবলমাত্র লজ্জার খাতিরে প্রেমের প্রতিযোগিতায় অন্যায় পরাভাব নীরবে মানিয়া লইতে হয়। ইহা হইতে স্পষ্ট প্রমাণ হইবে মহেন্দ্রের এই পাঠশালাটি সরকারি বা বেসরকারি কোনো বিদ্যালয়ের কোনো নিয়ম মানিয়া চলে না। হয়তো একদিন মহেন্দ্র উপস্থিত নাই, সেই সুযোগে আশা পাঠে মন দিবার চেষ্টা করিতেছে। এমন সময় কোথা হইতে মহেন্দ্র আসিয়া তাহার চোখ টিপিয়া ধরিল। পরে তাহার বই কাড়িয়া লইল, কহিল, নিষ্ঠুর, আমি না থাকিলে তুমি আমার কথা ভাবো না, পড়া লইয়া থাকো। আশা কহিল, তুমি আমাকে মূর্খ করিয়া রাখিবে? মহেন্দ্র কহিল, তোমার কল্যাণে আমারই বা বিদ্যা এমনই কি অগ্রসর হইতেছে? কথাটা আশাকে হঠাৎ বাজিল। তৎক্ষণাৎ চলিয়া যাইবার উপক্রম করিয়া কহিল, আমি তোমার পড়ায় কি বাধা দিয়াছি? মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, তুমি তাহার কি বুঝিবে? আমাকে ছাড়িয়া তুমি যত সহজে পড়া করিতে পারো, তোমাকে ছাড়িয়া তত সহজে আমি আমার পড়া করিতে পারি না। গুরুতর দোষারোপ। ইহার পরে স্বভাবতই শরতের এক পশলার মতো এক দফা কান্নার সৃষ্টি হয়
এবং অনতিকাল মধ্যেই কেবল একটি সজল উজ্জ্বলতা রাখিয়া সোহাগের সূর্যালোকে তাহা বিলীন হইয়া যায়। শিক্ষক যদি শিক্ষার সর্বপ্রধান অন্তরায় হন, তবে অবলা ছাত্রীর সাধ্য কি বিদ্যারণের মধ্যে পথ করিয়া চলে। মাঝে মাঝে মাসিমার তীব্র ভর্ৎসনা মনে পড়িয়া চিত্ত বিচলিত হয়, বুঝিতে পারে লেখাপড়া একটা ছুতা মাত্র। শাশুড়িকে দেখিলে লজ্জায় মরিয়া যায়, কিন্তু শাশুড়ি তাহাকে কোনো কাজ করিতে বলেন না, কোনো উপদেশ দেন না। অনাদিষ্ট হইয়া আসা শাশুড়ির গৃহকার্যে সাহায্য করিতে গেলে তিনি ব্যস্ত সমস্ত হইয়া বলেন, করো কি, শোবার ঘরে যাও, তোমার পড়া কামাই যাইতেছে। অবশেষে অন্নপূর্ণা আশাকে কহিলেন, তোর যা শিক্ষা হইতেছে সে তো দেখিতেছি, এখন মহিনকেও কি ডাক্তারি হতে দিবি না? শুনিয়া আশা মনকে খুব শক্ত করিল। মহেন্দ্রকে বলিল, তোমার এক্সামিনের পড়া হইতেছে না, আজ হইতে আমি নিচে মাসিমার ঘরে গিয়া থাকিব। এই বয়সে এত বড় কঠিন সন্ন্যাসব্রত, শয়নালয় হইতে একেবারে মাসিমার ঘরে আত্মনির্বাসন, এই কঠোর প্রতিজ্ঞা উচ্চারণ করিতে তাহার চোখের প্রান্তে জল আসিয়া পড়িল। তাহার অবাধ্য ক্ষুদ্র অধর কাঁপিয়া উঠিল এবং কণ্ঠস্বর রুদ্ধপ্রায় হইয়া আসিল। মহেন্দ্র কহিল, তবে তাই চলো, কাকির ঘরেই যাওয়া যাক, কিন্তু তাহা হইলে তাহাকে উপরে আমাদের ঘরে আসিতে হইবে। আশা এক বড় উদার গম্ভীর প্রস্তাবে পরিহাসপ্রাপ্ত হইয়া রাগ করিল। মহেন্দ্র কহিল, তার চেয়ে তুমি স্বয়ং দিনরাত্রি আমাকে চোখে চোখে রাখিয়া পাহারা দাও, দেখো আমি এক্সামিনের পড়া মুখস্থ করি কিনা। অতি সহজেই সেই কথা স্থির হইল। চোখে চোখে পাহারার কার্য কিরূপভাবে নির্বাহ হইত তাহার বিস্তারিত বিবরণ দেওয়া অনাবশ্যক। কেবল এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে সে বৎসর মহেন্দ্র পরীক্ষায় ফেল করিল এবং চারুপাঠের বিস্তারিত বর্ণনা সত্ত্বেও পুরুভুজ সম্বন্ধে আসার অনভিজ্ঞতা দূর হইল না। এইরূপ অপূর্ব পঠন পাঠন ব্যাপার যে সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হইয়াছিল তাহা বলিতে পারি না। বিহারী মাঝে মাঝে আসিয়া অত্যন্ত গোল বাঁধাইয়া দিত। মহিন্দা মহিন্দা করিয়া সে পাড়া মাথায় করিয়া তুলিত। মহেন্দ্রকে তাহার শয়ন গৃহের বিবর হইতে টানিয়া না বাহির করিয়া সে কোনো মতেই ছাড়িত না। পড়ায় শৈথিল্য করিতেছে বলিয়া সে মহেন্দ্রকে বিস্তর ভৎসনা করিত। আশাকে বলিত, বৌঠান, গিলিয়া খাইলে হজম হয় না, চিবাইয়া খাইতে হয়। এখন সমস্ত অন্ন একগ্রাসে গিলিতেছ, ইহার পরে হজমেগুলি খুঁজিয়া পাইবে না। মহেন্দ্র বলিত, চুনি অকথা শুনিও না, বিহারী আমাদের সুখে হিংসা করিতেছে। বিহারী বলিত, সুখ যখন তোমার হাতেই আছে তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। মহেন্দ্র উত্তর করিত, পরের হিংসা পাইতে যে সুখ আছে, চুনি, আর একটু হইলেই আমি গর্ধবের মতো তোমাকে বিহারীর হাতে সমর্পণ করিতেছিলাম। বিহারী রক্তবর্ণ হইয়া বলিয়া উঠিত, চুপ। এই সকল ব্যাপারে আশা মনে মনে বিহারীর উপরে ভারী বিরক্ত হইত। এক সময় তাহার সহিত বিহারীর বিবাহ প্রস্তাব হইয়াছিল বলিয়াই বিহারীর প্রতি তাহার এক প্রকার বিমুখ ভাব ছিল। বিহারী তাহা বুঝিত এবং মহেন্দ্র তাহা লইয়া আমোদ করিত। রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া দুঃখ করিতেন। বিহারী কহিত, মা, পোকা যখন গুটি বাঁধে তখন তত বেশি ভয় নয়, কিন্তু যখন কাটিয়া উড়িয়া যায় তখন ফেরানো শক্ত। কে মনে করিয়াছিল ও তোমার বন্ধন এমন করিয়া কাটিবে? মহেন্দ্রের ফেল করা সংবাদে রাজলক্ষ্মী গ্রীষ্মকালের আকস্মিক অগ্নিকাণ্ডের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন, কিন্তু তাহার গর্জন এবং দাহনটা সম্পূর্ণ ভোগ করিলেন অন্নপূর্ণা। তাহার আহার নিদ্রা দূর হইল।